আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, অনলাইন ক্লাসে প্রত্যেকে স্বাগতম। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আহ, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বায়োলজি সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে কি পরিপাক ও শোষণ। তো এই পরিপাক এবং শোষণ সুন্দরভাবে গাজী আজমল স্যারের বইটা আমরা সুন্দরভাবে ভালোভাবে ধরে ধরে পড়বো। কোনটা এমসিকিউর জন্য মানে ইম্পর্টেন্ট হতে পারে, কোনটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, ওভারঅল কোনটা মেইন এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, আমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করব, নোট ডাউন করে নেবো। ঠিক আছে না? তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, তোমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে নোট ডাউন করে নিবা। ঠিক আছে? তো আমরা ক্লাসে এখন প্রবেশ করব এবং যতটুকু সম্ভব ততটুকু আমরা আজকে শেষ করে দেবো। তো পরিপাক শোষণ, এই শোষণ বলতে তোমার দুইটা পার্ট দেওয়া আছে, একটা পরিপাক দেওয়া আছে, একটা শোষণ দেওয়া আছে। তো এই দুইটা সম্পর্কে আমরা আলোচনা করবো, একটা হচ্ছে পরিপাক, একটা তোমার হচ্ছে কি শোষণ সম্পর্কে আলোচনা করবো। তো তোমার কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে আমার পক্ষ থেকে, তুমি সুন্দরভাবে জাস্ট বইটা হাতে নিবা, হাইলাইটার নিবা, আর একটা তোমার হচ্ছে কি মার্কার পেন নিবা। যতটুকু আমি দেখাই দিচ্ছি ততটুকু, দ্যাট উড বি মোর দেন এনাফ এমসিকিউর জন্য। তোমার মেইন তোমার হচ্ছে কি বোর্ড কোশ্চেন ডিগ্রির জন্য, শর্ট কোর্সের জন্য এবং ওভারঅল এডমিশনের ক্ষেত্রে মেডিকেলের জন্য, ডেন্টালের জন্য এবং ভার্সিটির জন্য ফুল একদম কভার করে দেবো। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে ক্লাসটা করে নেবা। আগে ক্লাসটা করো, তারপর দেখো যে তুমি বেনিফিট পাইতেছে কি না। তো আমরা তোমার হচ্ছে কি অতিরিক্ত কথা না বলে আমরা কি এখন মেইন টপিকে আমরা চলে যাব। তো এখানে কথাটা হচ্ছে তোমার হচ্ছে কি আমরা তোমার 3-4 তোমার হচ্ছে কি মিনিমাম তোমার হচ্ছে কি ম্যাক্সিমাম তোমার 5-6টা ক্লাস আমরা এই অধ্যায়টা শেষ করে দেবো। তো ভাইয়ের সঙ্গে লং টাইম তো হবেই অবশ্যই ক্লাসটা। তো ওই ধৈর্য সহকারে আমরা সুন্দরভাবে ক্লাসটা আমরা ভাইয়ের সঙ্গে করে নেব। তো আমরা চলে আসি যে মানব শরীর তত্ত্ব আমরা শুরু করতে যাচ্ছি। এটা দুইটা পার্ট দেওয়া আছে, একটা পরিপাক একটা পার্ট দেওয়া আছে, একটা থেকে শোষণ দেওয়া আছে। একটা পরিপাক, একটা হচ্ছে শোষণ সম্পর্কে আমরা সুন্দরভাবে আমরা কি করব, আলোচনা করব এইটা অধ্যায়। তো এখানে তোমার হচ্ছে পরিপাক সম্পর্কে আমরা অ্যাট ফার্স্ট আলোচনা করব। তারপর হচ্ছে কি পরিপাকে তোমার হচ্ছে কি কোনগুলো তোমার হচ্ছে কি অঙ্গ হতে পারে, পরিপাক গ্রন্থি, পরিপাক নালী, তারপর গ্যাস্ট্রিক গ্রন্থি, বিএমআই এবং স্থূলতা সম্পর্কে লাস্ট মোমেন্টে আমরা আলোচনা করব। তো আমরা এখন কি অধ্যায়ের ভিতরে প্রবেশ করি যে মানবদেহে বিভিন্ন জৈবনিক কাজ পরিচালনা, শক্তি সরবরাহ, দৈহিক ও মানবিক ও মানসিক বৃদ্ধি অব্যাহত রাখা এবং রোগ জীবাণু আক্রমণ থেকে দেহকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় শর্ত হচ্ছে পুষ্টি। অর্থাৎ আমাদের চলাফেরা, নিঃশ্বাস, আমি যে কথা বলতেছি, এটা শক্তি প্রদান করে থাকে। এই পুষ্টি কোন জায়গা থেকে পাওয়া যায়? খাদ্য থেকে পাওয়া যায়। ঠিক আছে না? যাকে বলা হয় ফ্রুট, মানবদেহের পুষ্টি যোগান দেয়। পরিপাক প্রক্রিয়ায় খাদ্য প্রথমে সরল দ্রবণীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার পরে কোষে প্রবেশের উপযোগী হয় এবং সর্বশেষ রক্ত এই পরিপাকৃত খাদ্যকে শরীরে তোমার হচ্ছে কি সরিয়ে বিভিন্ন স্থানে সরবরাহিত হয়। জাস্ট এই পার্টটা সুন্দরভাবে তুমি কি করবা, সুন্দরভাবে নিজ দায়িত্বে তুমি সুন্দরভাবে রিডিং দিয়ে দিবা। বা ভাই ক্লাসটা যদি সুন্দরভাবে করো তাহলে তোমার রিডিংও দেওয়ার প্রয়োজন হবে না, সুন্দরভাবে কথাগুলো শুনলেই হয়ে যাবে। তারপর আমরা একদম তোমার হচ্ছে কি একদম নেক্সট টপিক আমরা চলে যাই যে পরিপাক সম্পর্কে আমরা আলোচনা করবো, যার ইংলিশ টার্মকে বলা হয় ডাইজেশন বলা হয়। GIGESTI ডাইজেশন বলানো হয় থাকে। তো এই প্রক্রিয়াটা আমরা সুন্দরভাবে পড়ে নেবো। ওভারঅল তোমার হচ্ছে কি এই সংখ্যাটা তোমার সিকিউতে তোমার ক নাম্বার জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে না? কয়ের জন্য আমরা সুন্দরভাবে পড়ে নেবো যে প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু, তাহলে কোন ধরনের খাদ্যবস্তু? জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোন প্রভাবে ও এনজাইমের সহায়তায় ভেঙে তোমার হচ্ছে কি দ্রবণীয়, সরল এবং তরল, তাহলে সরল হবে এবং তার সাথে তরল এবং দেহকোষের গ্রহণীয় উপযোগী ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত হয়, তাকে পরিপাক বলা হয়। তাহলে সিকিউতে ক নাম্বার আসতে পারে, বা তোমার হচ্ছে কি সিকিউতে তোমার হচ্ছে কি শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে, শর্ট কোশ্চেনগুলোতে আসতে পারে যে পরিপাক প্রক্রিয়া কাকে বলে। তাহলে সুন্দরভাবে এরকম করে দিবা যে প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে এবং এনজাইমের প্রভাবে সহায়তায় ভেঙে দ্রবণীয়, সরল এবং তরলে এবং দেহকোষে গ্রহণীয় উপযোগী ক্ষুদ্র অণুতে পরিণত হয়, তাকে বলা হয় কি পরিপাক প্রক্রিয়া বলা হয়। তাহলে এটা তোমার হচ্ছে কি, এটা তোমার যেমন এডমিশনে ইম্পর্টেন্ট, এডমিশনটা এভাবে আসবে, পুরোটা তোমার সংখ্যাটা উঠাই দিয়ে বলবে এটা কি নিচের কোন সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, এটা তোমার নিচে পরিপাক তোমার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। তাহলে এখান থেকে এতটুকু আমরা দেখে নেবো যে প্রক্রিয়া জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে, তাহলে কিসের প্রভাবে? হরমোনের প্রভাবে বিভিন্ন এনজাইমের ভেঙে দ্রবণীয়, সরল এবং তরল এবং দেহকোষে অবশ্যই কি হবে, গ্রহণীয় উপযোগী ক্ষুদ্র অণুতে পরিণত হয়, তাকে বলা হয় পরিপাক প্রক্রিয়া। এবং এই পরিপাক প্রক্রিয়া যে তন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ হয় তাকে বলা হয় কি পরিপাক তন্ত্র, যার ইংলিশ টার্মকে বলা হয় ডাইজেশন সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম বলা হয়। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কি করবো, সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে আবার কি আমরা আস্তে আস্তে পড়ে নেবো। ঠিক আছে? তো চলো আমরা আমরা কি অধ্যায়ের ভিতরে আমরা চলে যাই যে এখানে তোমার সেই পরিপাক প্রক্রিয়াকে দুই ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার কি যান্ত্রিক পরিপাক, যাকে বলা হয় মেকানিক্যাল ডাইজেশন, আর হচ্ছে রাসায়নিক পরিপাক, যাকে বলা হয় কেমিক্যাল ডাইজেশন। এইসব সম্পর্কে আমরা সুন্দরভাবে আলোচনা করবো যে যান্ত্রিক পরিপাক অর্থাৎ পরিপাক তন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায় ভাইয়া বলে? দুই ভাগে ভাগ করা যায়। এটা এমসিকিউতে তোমার আসতে পারে। তাহলে এই এই তোমার হচ্ছে এই এমসিকিউ যদি এভাবে যে আসে যে পরিপাক প্রক্রিয়া কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, একটা যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে কি রাসায়নিক পরিপাক। তো যান্ত্রিক পরিপাকটা কি? এই যে আমরা খাদ্য গ্রহণ করি মুখের মাধ্যমে, মুখে আমরা চিবাচ্ছি, এই চিবানোর প্রক্রিয়াকে বলা হয় যান্ত্রিক পরিপাক। তো বইয়ে কি দেওয়া আছে আমরা পড়ে নিই যে পরিপাকের সময় যে তোমার দেখো, আমি অন্য একটা কালার নিয়ে নিই এই তোমাদের
ইন্ডিকেট করতে একটু সুবিধা হবে যে পরিপাকের সময় যে প্রক্রিয়ায় গৃহীত খাদ্য পরিশোষণযোগ্য চিবানো, গলধঃকরণ এবং পুষ্টিনালী অতিক্রমের সময় নালীর বিভিন্ন অংশে পেশল সঞ্চালনের ফলে গাঠনিক ভাঙ্গনের মাধ্যমে অতি ক্ষুদ্র টুকরা পরিণত হয় এবং এনজাইমের ক্রিয়াতলে বৃদ্ধি করে, তাকে বলা হয় যান্ত্রিক পরিপাক। আমরা এখান থেকে কিচ্ছু পড়বো না, আমরা এখান থেকে জাস্ট আমরা সুন্দরভাবে কি করব, জাস্ট রিডিং দিলেই তোমার হয়ে যাবে। তারপর নেক্সট পেজে আমরা কি চলে যাব। তারপর রাসায়নিক পরিপাক চলে যাবো। রাসায়নিক পরিপাকের ইংলিশ টার্মকে বলা হয় কেমিক্যাল, তোমার হচ্ছে কি ডাইজেশন বলা হয়, ঠিক আছে না। পরিপাকের সময় গৃহীত খাদ্য পরিপাকযোগ্য অংশ যান্ত্রিক পরিপাকের পরপরই মুখ অর্থাৎ পাকস্থলী এবং অন্ত্রে অ্যাসিড, ক্ষার এবং তোমার কি এনজাইমের সহায়তায় ভেঙে রাসায়নিক ভাঙ্গনের মাধ্যমে দেহকোষের গ্রহণীয় উপাদানে পরিণত হওয়াকে রাসায়নিক পরিপাক বলা থাকে। জাস্ট এখান থেকে আমরা কিছু পড়বো না, জাস্ট এখান থেকে তুমি জেনে নিতে পারো যে তোমার কি মানে পরিপাক প্রক্রিয়া তোমার দুই ভাগে ভাগ করতে পারে, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। এই যে তুমি একটা যদি খাবার যদি নাও দোকান থেকে, ধরো আমি একটা দোকান থেকে আমি কি বিস্কিট খাবো, ঠিক আছে, ওই বিস্কিটটা আমি আগে তোমার কি মুখে নেব, মুখে নিয়ে তোমার কি চিবাবো, সেই মুখে নেওয়ার এই চিবানোর প্রক্রিয়াকে বলা হয় তোমার কি প্রক্রিয়াটা হচ্ছে তোমার এক ধরনের যান্ত্রিক পরিপাক। আর এই যে তোমার কি বিস্কিটটা আমি খাইলাম সেটা সরল এবং তরলে পরিণত হয়, সেটা যে আমার পাকস্থলীতে চলে গেল, তারপর পাকস্থলীতে বিদ্যমান হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে সেটা তোমার কি তোমার হজম ক্রিয়া সম্পূর্ণ হবে, ঠিক আছে। সেখান থেকে আমি অল্প একটু তোমার শক্তি পাবো। এই যে তোমার সে পাকস্থলীতে চলে গেল এবং সেখানে বিভিন্ন ধরনের তোমার কি হরমোন এবং তোমার কি অ্যাসিডের প্রভাবে সেটা তোমার কি মানে হজমের প্রক্রিয়া সম্পূর্ণ হলো এবং শক্তিতে রূপান্তরিত হলো। এই প্রক্রিয়াকে বলা হয় রাসায়নিক প্রক্রিয়া বলা হয়। তো বইয়ে আলাদাভাবে দেওয়া আছে, তুমি বুঝলে হইলো, আর না বুঝলে ভাইয়া যতটুকু তোমাদের বুঝিয়ে দিল ওখান থেকে অতটুকু কনসেপ্ট ক্লিয়ার করলে হয়ে যাবে। তারপর আমরা চলে আসি যে তোমার হচ্ছে মানব পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ, ডিফাইন্ড পার্টস অফ হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম আলোচনা করব। যে বেঁচে থাকার জন্য আমাদের বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকি। আমাদের গ্রহণ করা অধিকাংশ খাবার তোমার থেকে আমাদের গ্রহণ করা অধিকাংশ খাবার কি ভাইয়া পুরা শর্করা, আমিষ এবং স্নেহ, ঠিক আছে না। অর্থাৎ তোমার কি আমরা সাধারণভাবে তোমার কি শর্করা খাই, আমিষ খাই এবং স্নেহদ্রব্য জাতীয় খাই। শর্করা মানে কি আমরা ভাত খাচ্ছি, যাকে বলা হয় কার্বোহাইড্রেট। আমিষ মানে মাছ এবং স্নেহদ্রব্য মানে তোমার কি চর্বি জাতীয় খাবারগুলো, যেমন মাছ মাংস, ঠিক আছে। বড় জটিল অণু হিসাবে গৃহীত, যা ক্ষুদ্র অণুতে বিশিষ্ট পরিপাক না হওয়া পর্যন্ত দেহের কোনো কাজে আসে না। অর্থাৎ খাদ্যের পরিপাক উপযোগী কতগুলো অঙ্গ এবং গ্রন্থির সমন্বয়ে মানুষের পৌষ্টিক গ্রন্থি গঠিত, ঠিক আছে না। তাহলে কি পৌষ্টিকতন্ত্র গঠিত, তাহলে কি পৌষ্টিকতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, কয় ভাগে ভাগ করা যায় ভাইয়া পুরা আমার সঙ্গে বলো, রেসপন্স করো। তো তোমার পড়া এখানে মুখস্থ হয়ে যাবে। তাহলে পৌষ্টিকতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, একটা পৌষ্টিক নালী, একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। তাহলে পৌষ্টিক তন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, একটা হচ্ছে পৌষ্টিক নালী, একটা পৌষ্টিক নালী আর একটা হচ্ছে কি পৌষ্টিক, বলো তো দেখি, পৌষ্টিক গ্রন্থি আসবে। তো এইখান থেকে এতটুকুই সুন্দরভাবে তুমি কি করে নিবা, আন্ডারলাইন করে নিবা যে পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি মিলে তোমার কি গঠিত হয়, পৌষ্টিক তন্ত্র গঠিত হতে পারে। তারপর আমরা পড়বো যে পৌষ্টিক নালী আসলে এটা কি, পড়তে হবে, ভাইয়ের সঙ্গে পড়তে হবে এবং জানতেও হবে যে তোমার কি মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত। প্রথমে মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত তোমার কি পেশিবহুল পেশা নালীকে বলা হয় পৌষ্টিক নালী। তাহলে এটা তোমার কি সিকিউর জন্য, মেইন এক্সামের জন্য মুখস্থ করতে হবে। সিকিউতে তোমার ক নাম্বার কোশ্চেন জন্য ইম্পর্টেন্ট, যে তোমার বলবে যে পৌষ্টিক নালী কাকে বলে, অর্থাৎ মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত পেশিবহুল পেছানো নালীটির নাম হচ্ছে পৌষ্টিক নালী। তাহলে যদি বলে যে পৌষ্টিক নালী দেহের কোন অংশ থেকে কোন অংশ বিস্তৃত, এই যে আমাদের মুখ থেকে একদম শেষ অংশ পায়ু পর্যন্ত বিস্তৃত। এর দৈর্ঘ্য কত মিটার হতে পারে, এর দৈর্ঘ্য 8 থেকে 10 মিটার হতে পারে। এটা টনটনা মুখস্থ করে নিবা, এটা তোমার কি একদম 5 স্টার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না। একদম সুন্দরভাবে মুখস্থ করবে এমসিকিউর জন্য, যে তোমার কি মানে হচ্ছে কি মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত পেশিবহুল তোমার কি নালীটির নাম হচ্ছে পৌষ্টিক নালী। সেই পৌষ্টিক নালী তোমার কি দৈর্ঘ্য হতে পারে 8 থেকে 10 মিটার হতে পারে। এটা আমরা মুখস্থ করবো। সেটা তোমার মুখ, সেখানে মুখ থেকে শুরু হয়, মুখের পর গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত এবং পায়ু হতে পারে, ঠিক আছে না। ক্ষুদ্রান্তে আবার 3টি অংশ, তাহলে ক্ষুদ্রান্তে কয়টি অংশ হতে পারে, 3টি অংশ হতে পারে, ডিউডিনাম, জেজুনাম এবং ইলিয়াম। ক্ষুদ্র মানে কি ক্ষুদ্র, এভাবে মনে রাখবা যে ক্ষুদ্র, অর্থাৎ ক্ষুদ্র মানে কি ছোট। তো ছোট ভাইয়া পরে তোমার কি করে, আনন্দ করে, চিল করে। তো চিল করার সাথে সাথে বক্স সেখানে তোমার কি বাজায়, সেই বক্স গান বাজনায় নেচে সে ডিজে গান শোনে, ঠিক আছে না। এভাবে মনে রাখবা যে ডিজে, তাহলে কি ডিজে, ডিউজিনাম ডিজে, এভাবে মনে রাখবা যে ডিতে ডিউজিনাম, তারপরে জেতে হচ্ছে জেজুনাম এবং ইতে হচ্ছে ইলিয়াম। তো ক্ষুদ্র অর্থাৎ ছোট বাচ্চারা ডিজে গান শোনে, তো ডিউজিনাম ইলিয়াম। তো ক্ষুদ্র দিয়ে এভাবে মনে রাখবা যে ক্ষুদ্রান্তের 3টা পার্ট, ডিউডিনাম, জেজুনাম, ইলিয়াম। আবার বৃহদণ্ড মানে কি, বৃহদণ্ড মানে বড় অনেক মানুষ। তো বড় মানুষগুলো কি শেখে, কোনো না কোনো জিনিস প্রতিনিয়ত শিখতেই আসে। তো সেখান থেকে শিখতে অর্থাৎ আসতে থেকে সেখান থেকে এভাবে মনে রাখবা যে সিকাম দিয়ে মনে রাখবা, সিতে হচ্ছে সিকাম, কতে হচ্ছে কোলন, মতে হচ্ছে মলাশয়, এভাবে মনে রাখতো তুমি পারো। কিন্তু যদি তোমার এই ট্রিক্সটা যদি তোমার সমস্যা হয় বা মনে রাখতে একটু তোমার কঠিন হয়, তাহলে তুমি তোমার মতো মনে রাখতে পারো বা একদম ডিরেক্ট তুমি মুখস্থ করতে পারো। তাহলে আমার ভাইয়াপুরা
এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে জানলাম যে তোমার পৌষ্টিক তন্ত্র হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পৌষ্টিক নালী, একটা পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালীতে চলে আসলাম যে মুখ থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত বেশি বেশি বহুল নালীকে বলা হয় পৌষ্টিক নালী। এটা দৈর্ঘ্য কত হতে পারে? এটা দৈর্ঘ্য তোমার হাত থেকে তোমার কি 10 মিটার হতে পারে। তারপর এটা তোমার কি আবার তোমার কি পার্টের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে ক্ষুদান্ত। ক্ষুদান্তকে কয় ভাগে ভাগ করা যায়? ক্ষুদান্ত তোমার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিউডিনাম, জেজুনাম, ইলিয়াম। আর বৃহদান্ত্রকে 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিকাম, কোলন, মলাশয়। এইগুলা যেগুলো তোমার আন্ডারলাইন করে দিচ্ছি এবং এক্সট্রা ভাবে গোলচিহ্ন করে দিচ্ছি, এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। যেগুলো মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, সেগুলো তোমার কি মেইন পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে টনটা আমরা মুখস্থ করে নিব। তারপর আমরা চলে যাবো তোমার কি পৌষ্টিক গ্রন্থিতে চলে যাব, অর্থাৎ পাঁচ বা পরিপাক রস ক্ষরণকারী গ্রন্থিকে বলা হয় পৌষ্টিক গ্রন্থি। তাহলে এটা তোমার সিকিউর জন্য মুখস্থ করতে হবে যে তোমার কি পৌষ্টিক গ্রন্থি কাকে বলে, বা তোমার কাছে কীভাবে চলে আসবে যে পৌষ্টিক গ্রন্থি পরিপাক রস ক্ষরণকারী গ্রন্থিকে কী বলা হয়? পরিপাক গ্রন্থি বলা হয়। তাহলে এখান থেকে এই পার্টটা মনে রাখবা যে পরিপাক রস ক্ষরণকারী গ্রন্থিকে বলা হয় পৌষ্টিক গ্রন্থি। মানুষের দেহে কয় ধরনের পৌষ্টিক গ্রন্থি রয়েছে? মানুষের দেহে তোমার সেই 5 ধরনের পৌষ্টিক গ্রন্থি রয়েছে, অর্থাৎ কি 5 ধরনের পরিপাক পৌষ্টিক গ্রন্থি রয়েছে। একটা হচ্ছে তোমার কি লালা গ্রন্থি, এগুলো সম্পর্কে আমরা বিস্তৃতভাবে জানবো। যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি অ্যান্ড আন্তরিক গ্রন্থি। তো সুন্দরভাবে এই পার্টটা তোমার মুখস্থ করতে হবে যে তোমার কি এভাবে মুখস্থ করতে হবে যে তোমার হচ্ছে কি মানে পরিপাক রস ক্ষরণকারী গ্রন্থিকে বলা হয় পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি তোমার হচ্ছে কি 5 ধরনের হতে পারে, সেগুলো হচ্ছে কি লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি। 1 2 3 4 5, তো 5 ধরনের রয়েছে। তো নিচে আমরা সুন্দরভাবে এখানে বর্ণ সহকারে আমরা কি করব? পড়বো। তো এখানে এই পার্টটা তোমাকে সুন্দরভাবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হোক, তারপর তোমার হচ্ছে কি মেইন এক্সামের জন্য হোক, একদম সুন্দরভাবে তোমার টনটন মুখস্থ করতে হবে। এটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হোক, তারপর তোমার হচ্ছে কি ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য হোক, তারপর হচ্ছে তোমার ভার্সিটি পরীক্ষার জন্য হোক, বা তোমার মেইন এক্সামের জন্য হোক, একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে এটা টনটন মুখস্থ রাখতে হবে। কোন কোন পার্টগুলো মুখস্থ রাখতে হবে আমি সুন্দরভাবে দেখাই দিই। প্রথমে আমি তোমার কি আন্ডারলাইন করে দিই যে প্রথমে পৌষ্টিক তন্ত্র হচ্ছে দুই প্রকার। তাহলে পৌষ্টিক তন্ত্র কয় প্রকার হতে পারে? দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে কি পৌষ্টিক নালী, আর 2 নম্বরটা হচ্ছে কি পৌষ্টিক গ্রন্থি। আমরা একটু আগে জানলাম যে পৌষ্টিক গ্রন্থি তোমার হচ্ছে কি কয় প্রকার হতে পারে? 5 প্রকার হতে পারে। লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি অ্যান্ড আন্তরিক গ্রন্থি। তাহলে এটা আমরা কি করব? এমসিকিউর জন্য আমরা টনটনা মুখস্থ করে নেব। তারপর অপরদিকে চলে আসা যায় পৌষ্টিক নালী কোথা থেকে শুরু হয়? এই যে মুখ থেকে শুরু করে তোমার কোন পর্যন্ত বিস্তৃত? এই যে পায়ু পর্যন্ত বিস্তৃত হতে পারে। তাহলে মুখে তোমার কি কি আছে? মুখ শুরু হয় তো মুখ ছিদ্র, তারপর হচ্ছে কি মুখ বিবর, গলবিল হতে পারে। গলবিলের দৈর্ঘ্যটা তোমার এমসিকিউতে চলে আসে যে গলবিলের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? গলবিলের দৈর্ঘ্য হচ্ছে 12.5 সেন্টিমিটার হতে পারে, 12.5 সেন্টিমিটার হতে পারে, মুখস্থ করবা। তারপর অন্ননালীর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হতে পারে? 23 থেকে 25 সেন্টিমিটার হতে পারে, একদম টনটা মুখস্থ। পাকস্থলীর দৈর্ঘ্য কত হতে পারে? 30 সেন্টিমিটার, এবং প্রস্থ হতে কত হতে পারে ভাইয়া? পুরা 15 সেন্টিমিটার হতে পারে। তো সুন্দরভাবে আমরা মুখস্থ করবো। এই পার্টটা অনেক 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 ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি পাকস্থলী আবার তোমার পার্ট কতগুলো দেওয়া আছে যে কার্ডিয়াক, ফান্ডাস, বড় বাক, ছোট বাক, পাইলোরিক, স্প্লিংটার। তাহলে এখান থেকে তোমার ট্রু ফল আসতে পারে, বলবে যে পাকস্থলী পার্ট 9 নিচের কোনটি? তো সুন্দরভাবে এটা কি করবো? এই কয়টা পয়েন্ট আমরা সুন্দরভাবে মুখস্থ করবো যে কার্ডিয়াক, ফান্ডাস, বড় বাক, ছোট বাক, পাইলোরিক, স্প্লিংটার। তারপর আমরা চলে আসলাম যে ক্ষুদ্রান্তে চলে আসলাম। ক্ষুদ্রান্তে তোমার দৈর্ঘ্য হচ্ছে কি 6 থেকে 7 মিটার। তাহলে এটা মুখস্থ করতে হবে। এটার 3টা অংশ, একটা ডিউডিনাম, জেজুনাম, ইলিয়াম। এটাই তোমার থেকে এই পার্টটায় তোমার 2016 এবং 2017 সালে চলে এসেছিল যে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত কত মিটার হতে পারে? তোমার হচ্ছে কি মানে 5 থেকে 6, 6 থেকে 7, না 7 থেকে 8, না 8 থেকে 9, অবশ্যই কি হবে? 6 থেকে 7 মিটার হবে। এটা দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিউটেরিয়াম, একটা হচ্ছে জেরিনিয়াম, একটা হচ্ছে ইলিয়াম। তো সুন্দরভাবে আমরা মুখস্থ করবো। তারপর চলে আসি যে বৃহৎ তোমার বৃহৎ দৈর্ঘ্য কত হতে পারে? বৃহৎ দৈর্ঘ্য হতে পারে 1.5 মিটার। তাহলে এটাও তোমাকে মাস্ট মুখস্থ করতে হবে। এটাকে 3 ভাগে ভাগ করা যায় যে সিকাম, ক্লোন, মলাশয়। আবার ক্লোনকে 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার কি একটা ঊর্ধ্বগামী ক্লোন, একটা অনুপস্থ ক্লোন, একটা নিম্নগামী ক্লোন, একটা সিগময়েড ক্লোন। তাহলে এখান থেকেও তোমার ট্রু ফলস আসতে পারে। তো ওভারঅল এই পার্টটা একদম অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না? অনেক অনেক ইম্পর্টেন্ট, মানে অনেক ইম্পর্টেন্ট। তুমি তোমার বাবা মা নাম ভুলে যাও, তুমি তোমার নাম ভুলে যাও, তুমি তোমার শ্বশুর শাশুড়ির নাম ভুলে যাও, এমনকি তোমার বউয়ের নামে ভুলে যাও, বা বরের নাম ভুলে যাও, কিন্তু এগুলো ভোলা যাবে না ভাইয়া পুরা। একদম সত্যি কথা ফাজলামি করে বলতেছি, বা সিরিয়াসলি ভাবে বলতেছি, এগুলো ভোলা যাবে না। তো আমরা আরেকবার ভাইয়ের সঙ্গে কী করে দেবো? রিভিশন দেবো যে পৌষ্টিকতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? পৌষ্টিকতন্ত্রকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পৌষ্টিক নালী, একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। তো পৌষ্টিক নালী তোমার এখানে কোথায় শুরু হচ্ছে? যে মুখ ছিদ্র, তারপর হচ্ছে মুখ বিবর, তারপর হচ্ছে গলবিল দৈর্ঘ্য হচ্ছে 12.5
সেন্টিমিটার, অন্যনালীর দৈর্ঘ্য হচ্ছে 23 থেকে 25 সেন্টিমিটার, পাকস্থলীর দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে তোমার হচ্ছে কি 15 সেন্টিমিটার হতে পারে। তারপর এখানে বলতে, তারপর এতটুকু আমরা কি করবো, এতটুকু আমরা মুখস্থ করলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা চলে আসি, তারপর তোমার হচ্ছে কি নেক্সট টপিকে চলে আসি। নেক্সট টপিক এখানে কি বলছে যে পাকস্থলীর অনেকগুলো পার্ট দেওয়া আছে। কি কি পার্ট দেওয়া আছে চলো দেখি। তোমার হচ্ছে প্রথম হচ্ছে কার্ডিয়াক, তারপর হচ্ছে কি ফান্ডাস, বড় ভাগ, ছোট ভাগ, পাইলোরিক স্ফিংক্টার রয়েছে, ঠিক আছে। তারপর এতটুকু মুখস্থ করবা যে ক্ষুদ্রান্তে তোমার হচ্ছে কি ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 7 মিটার। এগুলো তোমার 3 ভাগে ভাগ করা যায়, একটা ডিউডিনাম, একটা জিজুনাম, একটা হচ্ছে ইলিয়াম। তো মুখস্থ করে নিবা, ঠিক আছে। তারপর বৃহদান্ত্র চলে আসলাম। বৃহদান্ত্রকে তোমার হচ্ছে কি দৈর্ঘ্য হচ্ছে 1.5 সেন্টিমিটার, সেখানে 3 ভাগে ভাগ করা যায়, সিকাম, কোলন, মলাশয়, ঠিক আছে না। আবার কোলনকে তোমার 4 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি ঊর্ধ্বগামী কোলন, একটা হচ্ছে অনুপ্রস্থ কোলন, একটা তোমার হচ্ছে কি সিগময়েড কোলন, ঠিক আছে না। এবং পায়ু পর্যন্ত সেটা তোমার হচ্ছে বিস্তৃত হতে পারে। এই যে লম্বা তোমার হচ্ছে কি, এই যে লম্বা তোমার হচ্ছে কি, এই যে আমরা পড়লাম যে লম্বা একটা নালীর আমরা ধারণা নিলাম, এই লম্বা তোমার হচ্ছে নালীর দৈর্ঘ্য হচ্ছে তোমার হচ্ছে কি 8 থেকে 10 মিটার দৈর্ঘ্য হতে পারে, ঠিক আছে না। তো এটা আমরা কি করবো, মুখস্থ করে নেবো। দেখো এটা এটা দেওয়া আছে, এখানে মুখ থেকে শুরু হয়। তারপর তোমার হচ্ছে গলবিল দেওয়া আছে, তারপর হচ্ছে অন্ননালী, এটা হচ্ছে যকৃৎ, এটা হচ্ছে পিত্তথলি, এটা হচ্ছে পাকস্থলী, দেন এটা অগ্নাশয়, অগ্নাশয় তোমার ডিউডিনাম, এটা জেজুনাম, এটা কোলন, ঊর্ধ্বগামী কোলন, তোমার হচ্ছে সিকাম, সিগমের সাথে কি থাকতে পারে, অ্যাপেন্ডিক্স যুক্ত থাকতে পারে। তারপরে তোমার নিম্নগামী কোলন হতে পারে, তোমার ইলিয়াম, সিগময়েড কোলন, মলাশয় এবং পায়ু হতে পারে। তো এগুলো সম্পর্কে আমরা সুন্দরভাবে আমরা কি নেক্সট টপিক আমরা সুন্দরভাবে ধরে ধরে তোমার কি আলোচনা করব, ঠিক আছে না। ভাই তোমাদের সুন্দরভাবে কভার করে দেবে। তো এই পয়েন্ট আমরা কি করব, এই পয়েন্টটা আসলে তোমার ইম্পর্টেন্ট। এই পয়েন্ট আমরা সুন্দরভাবে বুঝতে করবো যে পৌষ্টিক গ্রন্থি তোমার 5 ভাগে বিভক্ত, একটা লালা গ্রন্থি, একটা যকৃৎ, একটা অগ্নাশয়, একটা গ্যাস্ট্রিক গ্রন্থি, একটা আন্তরিক গ্রন্থি। তো সুন্দরভাবে এতক্ষণ পড়াই দিলাম, রিভিশন দিয়ে দিলাম। মূল কারণটা হচ্ছে এখান থেকে অনেক অনেক এমসিকিউতে চলে আসে তোমাদের মেন এক্সামের জন্য, অনেক অনেক ইম্পর্টেন্ট। তাই আমি বারবার রিভিশন দিচ্ছি এবং অনেকক্ষণ ধরে আমি পড়াইলাম। এখন আমরা নেক্সট টপিক আমরা কি চলে যাব। নেক্সট টপিক কি বলছে যে তোমার হচ্ছে কি মানুষের পৌষ্টিক নালীতে বিভিন্ন ধরনের জটিল খাদ্য পরিপাক কয়টি ধাপে সম্পূর্ণ হয়, 6টি ধাপে সম্পূর্ণ হয়। তাহলে এটা তোমার কোনো না কোনো বোর্ড কোশ্চেন চলে আসছিল। তো এটা হচ্ছে কি একদম 3 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে পড়ে নিবা, ঠিক আছে না। এমসিকিউর জন্য যে বলে দিবে, হেডলাইনটা বলে দিবে যে মানুষের পৌষ্টিক নালী তোমার হচ্ছে কি তোমার কয় ধরনের জটিল খাদ্য পরিপাক সম্পূর্ণ হয়, 6 ধরনের জটিল খাদ্য পরিপাক সম্পূর্ণ হয়। সেটা কি খাদ্য, পানির গলধ্বংকন, অর্থাৎ আমি খাদ্য এবং পানিকে গিলবো, পৌষ্টিক নালী সেটা সঞ্চারিত হবে এবং খাদ্যের যান্ত্রিক পরিপাক সেখানে সম্পূর্ণ হবে, এবং তারপর রাসায়নিক পরিপাক, তারপর সেই পানির তোমার থেকে পরিপাকৃত খাদ্য সেটা পাকস্থলীতে গিয়ে পরিশোষণ হবে, শক্তিতে রূপান্তরিত হবে এবং অতিরিক্ত বর্জ্য পদার্থ সেটা কি বাইরে নিষ্কাশিত হবে। তাহলে এইরকম করে তোমার কি এই পার্টটা এমসিকিউর জন্য এবং তোমার কি তোমার ট্রু ফলসের জন্য একদম মুখস্থ করে নিবা, ঠিক আছে। এবং পারলে সুন্দরভাবে কি করবা, সুন্দরভাবে বারবার রিভিশন দিয়ে এই পার্টটা রেখে দিবা। একটা মেডিকেলের জন্য একদম তোমার থেকে ট্রু ফলসের জন্য, একটা মেডিকেলের জন্য একদম ইউজ পরিমাণে ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা কি করবো, মুখস্থ করবো। এবং মানুষ হচ্ছে তোমার কি অমনিভরাস বলা হয়, কেন মানুষের যেটা প্রয়োজন ওটাও খায়, যেটা প্রয়োজন না ওটাও খায়, তাই কেবল হয় অমনিভরাস বলা হয়। তাহলে কি মানুষ হচ্ছে সর্বভুক্ত প্রাণী, যার নাম হচ্ছে কি অমনিভরাস। উদ্ভিদ এবং প্রাণীর উভয় ধরনের খাদ্য এরা গ্রহণ করে থাকে। এদের খাদ্য তালিকা 6টি তোমার খাদ্য উপাদান রয়েছে। তাহলে কয়টি খাদ্য উপাদান রয়েছে, 6টি রয়েছে। সেগুলো হচ্ছে কি শর্করা, আমিষ এবং স্নেহজাতীয় খাদ্য। জটিল হয় এগুলো পরিপাকের প্রয়োজন হয়। তাহলে যদি কোশ্চেন কখনো আসে যে তোমার হচ্ছে কি 6টা খাদ্য উপাদানের মধ্যে কোন 3টা উপাদান তোমার হচ্ছে কি মানে তোমার পরিপাকের প্রয়োজন পড়ে থাকে, তোমার 3টা, একটা শর্করা, আমিষ, স্নেহ, ঠিক আছে, এবং ভিটামিন, খনিজ লবণ এবং পানি কোনো পরিপাকের প্রয়োজন হয় না। তাহলে কোন 3টা পরিপাকের প্রয়োজন হয়, কোন 3টা পরিপাকের প্রয়োজন হয় না, এগুলো মুখস্থ করবো যে তোমার ভিটামিন, খনিজ লবণ, পানি, এগুলো তোমার হচ্ছে কি মানে পরিপাকের প্রয়োজন হয় না, কিন্তু শর্করা, আমিষ, স্নেহজাতীয় খাদ্য এগুলোর প্রয়োজন হতে পারে। তারপরে এটাও তোমাদের মুখস্থ করতে হবে যে তোমার কি সঠিক পরিমাণ তোমার কি শর্করা, আমিষ, স্নেহদ্রব্য, ভিটামিন, খনিজ লবণ এবং পানি, যে খাদ্য কোনো ব্যক্তির স্বাভাবিক পুষ্টি এবং প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে তাকে বলা হয় সুষম খাদ্য বলা হয়। তাহলে এটা সিকিউর জন্য একদম টনটনে মুখস্থ করে নিবা যে তোমার হচ্ছে কি মানে সুষম খাদ্য কাকে বলে, ব্যালেন্স ডায়েট ফুড কাকে বলে, অর্থাৎ কি সঠিক পরিমাণে শর্করা, আমিষ, তোমার কি স্নেহদ্রব্য, ভিটামিন, খনিজ লবণ, পানি নিয়ে গঠিত যেসব খাদ্য কোনো ব্যক্তির স্বাভাবিক পুষ্টি এবং প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে তাকে বলা হয় কি সুষম খাদ্য বলা হয়, ব্যালেন্স ডায়েট ফুড বলা হয়। তো এই যে সুষম খাদ্য তোমার হচ্ছে কি সেখানে তোমার হচ্ছে কি একটা ছক দেওয়া দিয়েছে। তো এই ছকটা তোমার হচ্ছে কি একদম মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম 10 স্টার ইম্পর্টেন্ট টপিক। তো তোমাকে পড়তে হবে। আর তোমার মেইন পরীক্ষার জন্য একদম 100% ইম্পর্টেন্ট। তো এখান থেকে তোমার ওভারঅল যদি এই কোশ্চেন থেকে যদি কোশ্চেন করে এমসিকিউ, তাহলে এখান থেকেই তোমার একটা কোশ্চেন তুমি কমন পেয়ে যাবা। তো এখান থেকে আমরা এতটুকুই পড়লাম যে তোমার হচ্ছে কি মানুষ হচ্ছে সর্বভুক্ত প্রাণী এবং 6টি খাদ্য উপাদান রয়েছে। তার মধ্যে তোমার হচ্ছে কি মানে পরিপাক হয় এই তিনটা জাতীয় খাদ্য, একটা শর্করা, একটা আমিষ, একটা স্নেহ জাতীয় খাদ্য। আর ভিটামিন, খনিজ লবণ, পানি তোমার হচ্ছে কি তোমার কি পড়ে না তোমার পরিপাকের প্রয়োজন। তারপর এতটুকু জানলাম যে তোমার সঠিক পরিমাণ শর্করা, আমিষ, স্নেহ দ্রব্য, ভিটামিন, পানি,
খনিজ লবণ নিয়ে গঠিত। তোমার হচ্ছে কি যে খাদ্য কোনো ব্যক্তির পুষ্টির বা স্বাভাবিক পুষ্টি এবং শক্তির প্রয়োজন সরবরাহ করে থাকে, তাকে সুষম খাদ্য বলা থাকে, তাই ব্যালেন্স ডায়েট ফুড বলা হয়। এই সুষম খাদ্যের তালিকা এখন আমরা সুন্দরভাবে আমরা পড়ে নেব। তো সুন্দরভাবে আমরা কি করব, ভাইয়ের সঙ্গে কি করব, সুন্দরভাবে পড়ে নেব। তো চলো ভাইয়ের সঙ্গে এখন কি করব, এই বক্সটা সুন্দরভাবে পড়ে নেব। এখান থেকে এতটুকু পড়বা যে শর্করা, শর্করা বলা হয় কার্বোহাইড্রেট। তারপর তোমার সঙ্গে রয়েছে আমিষ, তারপর স্নেহদ্রব্য, ভিটামিন, খনিজ লবণ, পানি। তো একজন দৈনিক তোমার সেই ব্যক্তি তোমার কি সেটা শর্করার পরিমাণ কত পার্সেন্ট থাকতে পারে, এই যে তোমার কি কত গ্রাম থাকতে পারে, 415 থেকে 600 গ্রাম অবশ্যই প্রয়োজন। এই যে শর্করা জাতীয় খাদ্য তোমার কি প্রধান কাজ কি, তাপশক্তি এবং তাপশক্তি উৎপাদন এবং তোমার কি দেহে কর্মক্ষমতা বৃদ্ধি করে থাকে, একদম ইম্পর্টেন্ট। আমিষ কত গ্রাম প্রয়োজন হতে পারে, 100 থেকে 150 গ্রাম। এটা দেহের বৃদ্ধি, কোষ গঠন, ক্ষয়পূরণ এবং এনজাইম ভূমিকা ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর চলে আসলাম স্নেহদ্রব্য, এটা 50 থেকে 55% থাকতে পারে। এটা তাপশক্তি উৎপাদন এবং দেহের তাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে। তারপর ভিটামিন চলে আসলাম, এটা 55 থেকে 56 মিলিগ্রাম থাকতে পারে এবং সেটা কি পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 8 থেকে 10 গ্রাম হচ্ছে তোমার কি মানে কি থাকতে পারে, খনিজ লবণ থাকতে পারে। হ্যাঁ, এখানে কি থাকবে, 8 থেকে 10 গ্রাম খনিজ লবণ থাকবে। সেটা তোমার স্বাভাবিক পুষ্টি বৃদ্ধিতে সহায়তা করে। এবং লাস্ট পার্টটা হচ্ছে তোমার 2 থেকে 3 লিটার পানি প্রয়োজন হয়, সেটা প্রোটোপ্লাজমকে সিক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমাকে চোখ বন্ধ করে এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে না? এখানে তোমার অবশ্যই প্রয়োজন। এখানে এতটুকু পার্ট, এখান থেকে এতটুকু পার্ট তোমার কি সুন্দর মনে রাখবা যে তোমার ভিটামিন থাকতে পারে তোমার 55 থেকে 56 মিলিগ্রাম। আর সবগুলো কি আছে, সবগুলো গ্রাম এককে দেওয়া আছে। তো এই পার্টটা সুন্দরভাবে মুখস্থ করে নিবা, অ্যালার্ট থাকবা যে তোমার কি মানে আর শর্করা পরিমাণ তোমার কি 415 থেকে 600 গ্রাম, আমিষ হচ্ছে 100 থেকে 150 গ্রাম, স্নেহদ হচ্ছে 150 থেকে 55 গ্রাম, ভিটামিন হচ্ছে তোমার 55 থেকে 56 মিলিগ্রাম এবং খনিজ লবণ হচ্ছে তোমার কি 8 থেকে 10 গ্রাম, পানি হচ্ছে 2 থেকে 3 লিটার। এই কাজগুলো সুন্দরভাবে পড়ে নিবা, এই কাজগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর আমরা চলে আসলাম যে মানুষের খাদ্য পরিপাক প্রণালীতে চলে আসলাম, প্রসেস অফ হিউম্যান ডাইজেশন পড়তে হবে। মানুষের অধিকাংশ খাদ্য শর্করা, আমিষ এবং স্নেহদ্রব্য বৃহৎ অণু হিসাবে মুখ্য পরিগৃহীত হয়। খাদ্যবস্তু এমন বৃহৎ জটিল অণুগুলো ক্ষুদ্রতম অণুতে পরিণত না হওয়া পর্যন্ত শ্বসন উপযোগী হয় না, তাই মানবদেহের কোনো কাজে আসে না। সেই জন্য শর্করা, আমিষ, স্নেহদ্রব্য এই 3টি খাদ্য উপাদানকে পরিপাক করতে হয়। নিচে উপাদানের নাম, পরিপাকৃত এনজাইম এগুলো ব্যাখ্যা করা হলো। তাহলে এই যে আমি আগে বলছিলাম না যে যেগুলো এই বক্স আছে সেগুলো হচ্ছে কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই বক্সটা আসলে তোমার 10 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে পড়ে নিতে হবে। আর মেইন এক্সামের জন্য এটা 100% ইম্পর্টেন্ট, তোমার এটা মাস্ট পড়তে হবে, ঠিক আছে? মাস্ট এগুলো কি পড়তে হবে। তো চলো পড়ে নেই। এখানে আমরা একদমই দেখা নেই যে শর্করাজাত খাদ্য কোনগুলো হতে পারে। একে কার্বোহাইড্রেট বলা হয়, যেমন কি ভাত, রুটি, চিনি, শাকসবজি ইত্যাদি। তাহলে এটা তোমাকে পড়তে হবে যে এমসিকিউতে এভাবে আসতে পারে যে শর্করা জাতীয় খাদ্য নিচে কোনটি হতে পারে, ভাত, রুটি, চিনি, শাকসবজি হতে পারে। তারপর আছে তোমার কি এটা প্রধান এনজাইম কি হতে পারে, অ্যামাইলোলাইটিক এনজাইম থাকতে পারে। সেটা অ্যামাইলোলাইটিক এনজাইমের মধ্যে রয়েছে তোমার কি টায়ালিন, মল্টেস, তোমার কি অ্যামাইলেস এবং সুক্রেস। টনটা মুক্ত করতে হবে। সেটা তোমার কি বিক্রিয়া করে পরিণত হয় কি গ্লুকোজে পরিণত হয়। তাহলে বিক্রিয়া করে কিসে পরিণত হতে পারে ভাইয়া, পুরা গ্লুকোজে পরিণত হতে পারে। গ্লুকোজের সঙ্গে কি 6,6,12,O6। তাহলে কি এখান থেকে আমরা এতটুকু আমরা কি করবো, এতটুকুই সুন্দরভাবে আমরা মুখস্থ করলে তোমার কি হয়ে যাবে। তারপর আমরা চলে আসলাম কোথায়, তারপর আমরা চলে আসবো তোমার এই যে ইয়াতে চলে আসলাম যে আমিষে চলে আসলাম। তাহলে আমিষগুলো কোনগুলো হতে পারে, আমি যদি খাদ্যগুলো এভাবে হতে পারে যে মাছ, মাংস, ডিম, ডাল হতে পারে। মেডিকেল ভর্তি পরীক্ষা 20 থেকে 21 সালেই চলে আসছিল যে তোমার প্রোটিওলাইটিক এনজাইম হতে পারে। তাহলে আমিষে প্রোটিওলাইটিক এনজাইম ক্রিয়া করে। প্রোটিওলাইটিক এনজাইমগুলো হচ্ছে পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। এভাবে মনে রাখবে। এটা তোমার 21 থেকে 22 সালে ছিল। সেটা কিসে পরিণত হয়, সেটা তোমার অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, মুখস্থ করতে হবে। তারপর চলে আসলাম যে স্নেহদ্রব্য তোমার খাদ্যগুলো কি হতে পারে। একটা হচ্ছে তোমার ভেজ্য তেল, ঘি, মাখন, প্রাণী, সবজিত হতে পারে, একে বলা হয় লিপিড। এখানে তোমার লাইপোলাইটিক এনজাইম ক্রিয়া করে থাকে এবং পাকস্থলী এবং আন্তরিক লাইপেস, ফসফোলাইপেস এবং তাহলে কি কোলেস্টেরল, এস্টারেস এবং লিসিটিন ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেখানে পরিণত হয় কি ফ্যাটিক অ্যাসিড এবং গ্লিসারে পরিণত হতে পারে। তাহলে এই পয়েন্টটা সুন্দরভাবে আমরা একদম মুখস্থ করে নেব। আমি আরেকবার রিভিশন দিচ্ছি, এভাবে পড়বা যে তোমার কি শর্করা কি উদাহরণ হতে পারে, বা ভাত, রুটি, চিনি, শাকসবজি হতে পারে। এটা অ্যামাইলোলাইটিক এনজাইমে কিছু ক্রিয়া করে থাকে, সেগুলোর
মধ্যে এনজাইমগুলোর নাম হচ্ছে টায়ালিন, তারপর হচ্ছে কি অ্যামাইলেস এবং মল্টেস এবং সুক্রোজ। সেটা কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয়, যার সঙ্গে থেকে C6H12O6 বলা হয়, যেটা তোমার আণবিক ভর হচ্ছে 180। এটা আমরা ভালোভাবে জানি। আমিষ খাবারগুলো কিন্তু কি হতে পারে? মাছ হতে পারে, মাংস হতে পারে, ডিম হতে পারে, ডাল হতে পারে। তো প্রোটিলাইটিক এনজাইমে কি সব সম্পূর্ণ হয়? যেগুলো পেপসিন, ট্রিপসিন, ক্যামোট্রিপসিনের উদাহরণ। সেটা কিসে পরিণত হয়? অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। এটা তুমি ভালোভাবে এমনি কি করে স্টেশন রেখে দিবা। তারপর চলে আসলাম যে স্নেহদ্রব্য, তোমার যাকে বলা হয় লিপিড। এটা কোন জাতীয় খাদ্য হতে পারে? ঘি হতে পারে, মাখন হতে পারে, তারপরে প্রাণী চর্বি হতে পারে এবং ভোজ্য তেল হতে পারে। এটা তোমার লাইপোলাইটিক এনজাইমে কি করে থাকে এবং সেটা পাকস্থলী আন্তরিক লাইপেজ, ফসফোলাইপেজ, এস্টারাস এবং লিসিন হিসাবে ক্রিয়া করে থাকে। এগুলোও মনে রাখবা। সেটা কিসে পরিণত হয়? ফ্যাটিক অ্যাসিড এবং গ্লিসারে পরিণত হতে পারে। তো সুন্দরভাবে এই পার্টগুলো মনে রাখলেই হয়ে যাবে। আর যদি পারো তাহলে বারবার এগুলো পয়েন্টগুলো কি করবা? রিভিশন দিবা, কেননা দিন শেষে তোমার মনে থাকবে না, বারবার রিভিশন দিলে মনে পড়বে এবং তখনই তুমি একদম ভালো রেজাল্ট করতে পারবা। ঠিক আছে? তো ভাই বোরা, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে তোমার কি মানে কষ্ট করে ক্লাসটা করে নাও, দেখবা এখান থেকে অনেক কভার হয়ে গেছে। তো আমরা তারপর নেক্সট পার্টে আমরা চলে যাবো। নেক্সট পার্ট এখানে কি বলছে? এখানে বলছে তোমার কি মানে কি মুখ গহ্বরে খাদ্য প্রয়োগ বলছে। আমরা আগেই জানলাম যে তোমার পোস্টিং নালী তোমার মুখ থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত, সেটা তোমার 8 থেকে 10 মিটার লম্বা। তাহলে এটা তোমাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। পোস্টিং নালী শুরু হয় মুখ থেকে এবং শেষ হয় পায়ু থেকে, অর্থাৎ নাসাগোলভের নিচে অবস্থিত এক আড়াআড়ি ছিদ্র, যা একটি করে উপরে এবং নিচের ঠোঁটে বেষ্টিত এবং মুখ ছিদ্রের মাধ্যমে খাদ্যবস্তু মুখ গহ্বর এবং কি মুখ বিবরে প্রবেশ করে। মুখ পরবর্তী তোমার গহ্বরটি মুখ গহ্বর, হ্যাঁ, এটি ঘিরে যে ভিতরে অঙ্গটি অবস্থিত, অর্থাৎ সেগুলো কি গাল রয়েছে, দাঁত রয়েছে, মাড়ি আছে, জিহ্বা আছে, তালু আছে। তো মুখে কি কি আছে? গাল, দাঁত, জিহ্বা, মাড়ি, তালু, এগুলো জাস্ট খালি রিং দিলে হয়ে যাবে। তারপর চলে আসা মুখ গহ্বরের ঊর্ধ্ব প্রাচীরে তালু অবস্থি এবং পেশি দিয়ে সামনের প্রাচীর ঠোঁট বেষ্টিত পেশি দিয়ে এবং পাশের প্রাচীর গালে পেশি দিয়ে গঠিত, অর্থাৎ তালু অগ্রভাগে অস্থি নির্মিত শক্ত, অর্থাৎ তোমার প্লেট আছে দুইটা, একটা হার্ড প্লেট, একটা সফট প্লেট। জিবার দিক নিচের দিককে বলা হয় সফট প্লেট আর উপরের দিককে বলা হয় হার্ড প্লেট বলা হয়। তো শক্ত শক্ত লাগে। কোমল তালুর পিছনে প্রান্তভাগে একটি পেশল আলজিহ্বা থাকে, অর্থাৎ আলজিহ্বা কি থাকে? ঝুলে থাকে। তাহলে মেইন তোমার বোর্ড পরীক্ষা এভাবে চলে আসছিল যে কোমল তালুর পিছনে প্রান্তের মধ্যভাগে কি ঝুলে থাকে? ইউভিলা ঝুলে থাকে, যার বাংলাকে বলা হয় পেশল আলজিহ্বা বলা হয়। তারপর চলে আসলাম যে নিম্ন চোয়ালে অস্থির সাথে জিহ্বা যুক্ত থাকে, এর পৃষ্ঠতলে তোমার থেকে থাকে ফ্লাক্সের স্বাদকরি তল। আমরা যে খাবার গ্রহণ করি সেইগুলো খাবার স্বাদ তোমার কি ব্রেনকে পাঠাইতে সাহায্য করে থাকে এই জিহ্বা। তো জিহ্বাতে অনেক ধরনের স্বাদকরি রয়েছে, সেই স্বাদকরি সম্পর্কে আমরা অল্প একটু পর জেনে নেব। যে প্রাপ্তবয়স্ক মানুষের জিহ্বায় তোমার কি প্রায় তোমার 2000 থেকে 10,000 স্বাদকরি রয়েছে। তাহলে এটাই তোমার 5 স্টার ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তো সুন্দরভাবে কি করব? দেখে নেব যে তোমার কি এটা তোমার কি চলে আসছিল তোমার কি মানে তোমার মেইন পরীক্ষা চলে আসছিল যে তোমার সাধারণত মানুষের জিহ্বাতে সাতকড়ির সংখ্যা কতটি হতে পারে? 2000 থেকে 10,000টি হতে পারে। সাতকড়ির খাদ্য অবস্থিত বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তুর প্রতি সংবেদনশীল, কিন্তু বিশেষ জায়গায় বিশেষ স্বাদ ভালো গ্রহণ করে না। যেমন তুমি এতটুকু মুস্ত করতে হবে, জিহ্বার অগ্রপ্রান্ত হচ্ছে মিষ্টতা। তাহলে মিষ্টতা কোন জায়গায় হতে পারে? এই যে অগ্রপ্রান্ত হতে পারে, এটা হচ্ছে কি জিহ্বার অগ্রপ্রান্ত। যে অগ্রপ্রান্তকে কি বলা হয়? মিষ্টতা বলানো হয়ে থাকে। তাহলে অগ্রপ্রান্তে তোমার কি দুপাশে লবণাক্ততা। তাহলে লবণাক্ত কোন জায়গায়? লবণাক্ত এই জায়গায় দেওয়া আছে, যে তোমার কি দুই পাশে বলা হয় লবণাক্ততা। তো এই পাটটা লবণাক্ত। তারপর বলছে পশ্চাৎ দুপাশে তোমার কি টক বা অম্লত্ব এবং পেছনের দিকে তিক্ততা বোঝানো হয়ে থাকে। ঠিক আছে না? অর্থাৎ তোমার কি প্রথমে মিষ্টতা, তারপর লবণাক্ত, তারপর তোমার কি অম্লত্ব, তারপর টককে বোঝানো হয়ে থাকে। এই পার্টগুলো তোমার সুন্দরভাবে কি করতে হবে? এমনিতে এভাবে চিত্র সহকারে তোমার কি মুখস্থ করতে হবে। ঠিক আছে না? এভাবে মুখস্থ করলে হয়ে যাবে। তারপর এখানে কি বলছে? যে কেন্দ্রীয় অংশ স্বাদ গ্রহণ করে থাকে, ঝাল জাতীয় খাবারের কোনো স্বাদকরি নেই। তার যদি এমসিকিউতে কখনো ট্রু ফলসে বা এমসিকিউ যদি কখনো কোশ্চেন আসে যে স্বাদকরিতে কি কোনো ঝাল জাতীয় তোমার কি ইয়া আছে? যে নাই, কি বলছে? তারপর একটা স্বাদকরি নেই। 5 থেকে 10 দিনের মধ্যে তোমার কি এইটা মুখস্থ করতে হবে যে 5 থেকে 10 দিনের মধ্যে তোমার কি স্বাদকরি নষ্ট হয়ে যায়, আবার পুনরায় প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে কি পয়েন্টটা থেকে আমরা এতটুকুই জানলাম যে তোমার কি মানে মানুষের তোমার কি স্বাদকরির সংখ্যা হচ্ছে কি 2000 থেকে 10,000টি এবং স্বাদকরি মানুষের জিহ্বায় থাকতে পারে। তারপর কি জিহ্বার তোমার কি অগ্রপ্রান্তের মিষ্টতা, তোমার কি তারপর তোমার অগ্রপ্রান্তের দুপাশে লবণাক্ত, অগ্রপ্রান্তের দুপাশে পশ্চাৎ পাশে দুপাশে টক বা অম্লত্ব বোঝানো হয়ে থাকে। এবং তোমার কি এতটুকু আমরা মুখস্থ করবো যে তোমার 5 থেকে 10 দিনের মধ্যে তোমার কি বলছে খাদ্যের তোমার কি স্বাদকরি নষ্ট বা ছিন্ন হয়ে যায় এবং প্রতিস্থাপিত হতে পারে। তো এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। এমসিকিউর জন্য হোক সিকিউর জন্য হোক আমরা কি করব? একদম মুখস্থ করব। আর বিশেষ করে তোমার এই পার্টটা তোমার কি সিকিউতে তোমার কি শর্ট কোশ্চেন জন্য এমনিতে চলে আসে। তো সিকিউর জন্য শর্ট কোশ্চেন জন্য আমরা কি করব? মাস্ট আমরা প্রিপারেশন নেব। ঠিক আছে না? আমরা এমনভাবে প্রিপারেশন নেব যেন তোমার ওভারঅল তোমার এডমিশনও কভার হয়ে যায় এবং তোমার মেইন এক্সামে তোমরা ফুটাই দিতে পারো। ঠিক আছে? তো এখান থেকে এতটুকু পড়লে যা চলবে মোর দেন আপ। আর যদি পারো তাহলে এই তোমার কি এখান থেকে এই চিত্রটা অঙ্কন করা শিখবা। তো মাঝে মাঝে
বোর্ড কোশ্চেনে কোনো বোর্ড কোশ্চেনে তোমার এই চিত্রটা তোমার চলে আসছিল। তো চিত্রটা আমরা সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করবো, ঠিক আছে? প্র্যাকটিস করলে হয়ে যাবে। তারপর আমরা নেক্সট পয়েন্টে চলে আসলাম যে মানুষের মুখ গোবরে দুপাশে 3 জোড়া লালা গ্রন্থি আছে। তাহলে যদি এমসিকিউতে কখনো আসে যে মানুষের তোমার হচ্ছে কি দুপাশে কয় জোড়া লালা গ্রন্থি থাকতে পারে? 3 জোড়া লালা গ্রন্থি থাকতে পারে। সেগুলো হচ্ছে কি? সেগুলোর নাম হচ্ছে তোমার হচ্ছে কি, প্রথম হচ্ছে কি প্যারোটিড গ্রন্থি, তারপর হচ্ছে কি সাবমেন্ডিবুলার গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি। যখন আমরা তোমার একদম লালা গ্রন্থি পড়বো তখন ওসব সম্পর্কে জানবো। এখান থেকে এতটুকু জানি নিবা যে মানুষের দুপাশে 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে। একটা নাম হচ্ছে প্যারোটিড, একটা হচ্ছে সাবমেন্ডিবুলার, একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। এখান থেকে ইংলিশ টার্মগুলো মুখস্থ করলে তোমার কি হয়ে যাবে। তোমার গ্রন্থিগুলো থেকে 2 ধরনের রস খরিত হয়। সেরাস কোষ থেকে সেরাসকর রস এবং মিউকাস কোষ থেকে মিউকাস রস নিঃসৃত হতে পারে। অর্থাৎ লালা গ্রন্থি নিঃসৃত লালা কিছুটা অম্লীয় হতে পারে এবং অধিকাংশ পানির পরিমাণ কত পার্সেন্ট থাকবে? 95.5 থেকে 99.5% থাকতে পারে। এটাই 5 স্টার ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা সুন্দরভাবে মুখস্থ করবো যে একজন সুস্থ মানুষ প্রতিদিন প্রায় 1200 থেকে 1500 মিলিমিটার লালা ক্ষরণ করে থাকে। মিলিমিটারকে যদি মিলিমিটার প্রকাশ করতে চাই তাহলে 2 থেকে তোমার হচ্ছে কি 1.5 লিটার তোমার হচ্ছে কি লালা অন করতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকুই আমরা কি করব? মুখস্থ করে নেবো। তাহলে এই পার্টটা থেকে ওভারঅল আমরা এতটুকুই জানলাম যে তোমার হচ্ছে কি তোমার মানুষের তোমার হচ্ছে কি দুপাশে 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে মানুষের। একটা হচ্ছে তোমার হচ্ছে কি প্যারোটিড গ্রন্থি। তারপর কি বলছে এখানে একটা পার্ট কি ভাইয়া পুরা একটা পার্ট হচ্ছে তোমার হচ্ছে কি প্যারোটিড গ্রন্থি। দেখো প্যারোটিড গ্রন্থি, তারপর হচ্ছে কি সাবমেন্ডিবুলার গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তোমার হচ্ছে কি এই তো গ্রন্থি তোমার হচ্ছে কি আবার কোষ তো 2 ধরনের রয়েছে, যে সেরাস কোষ, মিউকাস কোষ। সেরাস কোষ থেকে সেরাস রস নিঃসৃত হয়, মিউকাস কোষ থেকে মিউকাস রস নিঃসৃত হতে পারে। লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা কিছুটা অম্লীয় এবং সেখানে পানির পরিমাণ থাকতে পারে। একদম টনটা মুক্ত করে নেবা 95.5 থেকে 99.5। এবং একজন সুস্থ মানুষের প্রতিদিন তোমার থেকে 1200 থেকে 1500 মিলিমিটার লালা ক্ষরণ করে থাকে। তাহলে এই পার্টটা একদম এমসিকিউর জন্য একদম হট টপিক। তো সুন্দরভাবে কি করবা? এমসিকিউর জন্য বারবার রিভিশন দিবা, ঠিক আছে না? এটা কিন্তু আসলে তোমার কি এমসিকিউর জন্য একদম ভেরি ইম্পর্টেন্ট টপিক। এই পার্টটা থেকে অনেক এমসিকিউ চলে আসছিল। বিশ্বাস যদি না করো তাহলে তুমি মেইন তোমার বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে এখান থেকে জানতে পারবা যে কোনগুলা আসছিল, ঠিক আছে না? জানতে পরিপাকটা জাস্ট তুমি কি নিজ দায়িত্বে তুমি সুন্দরভাবে তোমার রিডিং দিলেই হয়ে যাবে। তারপর নেক্সট পয়েন্ট আমার চলে আসে। নেক্সট পয়েন্ট কি বলছে? যে তোমার দাঁত রয়েছে তোমার হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন। একটা ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তাহলে এটা তোমরা কি করবো? মুখস্থ করে নেবো। তারপর বলছে তোমার কি এখানে বলছে এর ধরনের কর্মকাণ্ডর ফলে বড় খাদ্যখণ্ড কাটাছেঁড়া পেশন হিসেবে কাজ করে থাকে। এটা আমরা পড়বো, যখন দাঁত পড়বো তখন ওখান থেকে পড়লে হয়ে যাবে। তারপর এখান থেকে এতটুকু জানবো যে তোমার কি মানে জিহ্বা নড়াচড়া, সংকোচন, প্রসারণক্ষম পেশর অংশ। এটি স্বাদ নেওয়া ছাড়াও দাঁতের আটকে থাকা খাদ্যকণা সরাতে, মুখের চারপাশে ঘুরিয়ে বিভিন্ন দাঁতের নিচে পৌঁছাতে, লালা মিশ্রণ এবং সর্বশেষ গিলতে সাহায্য করে থাকে। জাস্ট রিডিং। যান্ত্রিক পরিবেশের সময় খাদ্যদ্রব্য নিষ্পৃত হয়, নরম খাদ্যমণ্ড বলাচে পরিণত হয়। এখান থেকে এতটুকু টার্মটা খালি মনে রাখবা যে জিহ্বার উপরিতলে যখন খাদ্যমণ্ডলকে শক্ত থালু বিপরীতে রেখে চেপে দেওয়া হয় তখন খাদ্যমণ্ড তোমার হচ্ছে পিছনের দিকে যেতে বাধ্য হয়। তাহলে এখান থেকে রিডিং পড়ে নিবা। এই পয়েন্টটা তোমার হচ্ছে কি জাস্ট রিডিং পড়বা। 4 নম্বর পয়েন্টে চলে আসে যে তোমার হচ্ছে কি পিছনে কোমল তালু থাকায় খাদ্যমণ্ড নাসাপথে বের হতে পারে। তাহলে তালু কয় প্রকার? তাহলে হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে শক্ত তালু, একটা কোমল তালু। এটাই এইভাবে কোশ্চেন চলে আসছিল ডেন্টাল ভর্তি পরীক্ষা 19 থেকে 20-এ। তাহলে এটা সুন্দরভাবে আমরা কি করবো? কভার করে নেব। তারপর এখানে বলছে কোমল তালু পার হলেই আবার গলবিলে এসে পৌঁছায়। গলবিল থেকে 2টি নালী চলে আসে, একটা শ্বাসনালী চলে আসে যাকে বলা হয় ট্রাকিয়া, আর একটা অন্য নালী হতে পারে, ঠিক আছে না? যাকে বলা হয় এসোফো, তোমার এসোফেগাস। তো এই দুটা আমরা সুন্দরভাবে কি করবো? মুখস্থ করে নেবো। এটা ভেরি ইম্পর্টেন্ট। তোমার চলে আসতে পারে যে তোমার গলবিল থেকে 2টি নালী চলে গেছে, সেটা কোন 2টি নালী? একটা শ্বাসনালী, একটা যে অন্ননালী, ঠিক আছে না? তারপর নেক্সট পয়েন্টে চলে আসে যে জিহ্বার গোড়ার দিকে শ্বাসনালী অংশ ছোট উদ্গত অংশ হিসেবে অবস্থিত। তৌণস্থিমিত এপিগ্লোটিস খাদ্য গলধাঙ্করণের সময় স্বজনদের মুখে ঢেকে দিয়ে খাদ্যকে শ্বাসনালীতে প্রবেশ করে এবং তাই খাদ্যবস্তু অন্ননালীতে প্রবেশ করে থাকে। তাহলে এই পয়েন্টটা রিডিং দিবা, এই পয়েন্টটা রিডিং দিবা। আর যেগুলো লাগাইছে সুন্দরভাবে হাইলাইটার দিয়ে সুন্দরভাবে তোমাদের কি নোট করলে হয়ে যাবে যে তোমার কি দাঁত আছে 4 প্রকার। কর্তন, ছেদন বা অগ্রপেশন পেশন হতে পারে। এখান থেকে তুমি মুখস্থ করবা এবং সেখানে তোমার কি শক্ত তালু রয়েছে এবং কোমল তালু রয়েছে এবং সেখানে তোমার অনলারি রয়েছে, ঠিক আছে না? এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। তারপর আমরা কি নিয়ে আমরা তোমার কি তোমার নেক্সট টপিকে চলে যাই। রাসায়নিক পরিপাক করতে হবে আমাদের। রাসায়নিক পরিপাক কি বলছে? তার যা রাসায়নিক পরিপাক বলছে রাসায়নিক পরিপাক। লালাগঞ্জি থেকে নিশ্চিত লালা কোনগুলো হতে পারে? যেমন টাইলিন হতে পারে, মল্টেজ হতে পারে। এভাবে মনে রাখতে পারো টম, অর্থাৎ টম এস দিয়ে মনে রাখতে পারো, অর্থাৎ টি ফর টাইলিন, অর্থাৎ এম ফর মল্টেজ, এর হচ্ছে তোমার কি অ্যামাইলেজ, এর হচ্ছে সুক্রোজ। এভাবে তোমার কি ট্রিক্স খাটায় তুমি
তুমি নিজে পড়তে পারো বা তুমি নিজে বানিয়ে পড়তে পারো। অর্থাৎ মল্টেস নামক শর্করা বিশ্লেষণ এনজাইম পাওয়া যায়। অর্থাৎ এগুলো জটিল খাদ্য, এগুলো জটিল তোমার শর্করাকে টালিন উপস্থিতিতে মল্টেসে পরিণত করে। আবার মল্টেসের এনজাইম পাবে মল্টেসকে গ্লুকোজে পরিণত করে। গ্লুকোজের সমাবেশে কি হবে C6, তোমার হচ্ছে কি H12, তাহলে কি O6 আসবে, যেটা তোমার আণবিক ভর হচ্ছে 180। তাহলে এটার কি করবা, নিজ দায়িত্বে মুখস্থ করে নিবা। ঠিক আছে, আমি কিন্তু পরীক্ষাতে তোমাদের দিয়ে দেবো। তাহলে এখান থেকে এতটুকু জানবা যে তোমার হচ্ছে কি জটিল খাদ্য, জটিল শর্করা জাতীয় খাদ্য, এখানে বলছে যে জটিল শর্করা জাতীয় খাদ্য টায়ালিন এবং মল্টেসের প্রভাবে তোমার হচ্ছে কি বিক্রিয়া করে কিসে পরিণত হয়, বিক্রিয়া করে তোমার হচ্ছে কি বিক্রিয়া করে তোমার মল্টেসে পরিণত হয়। ঠিক আছে, তারপর এখানে চলে আসলাম যে এই যে তোমার এখানে দেওয়া আছে যে মল্টোজ দেওয়া আছে, ঠিক আছে না, সেই মল্টোজ তোমার সেই মল্টেসের প্রভাবে বিক্রিয়া করে তোমার হচ্ছে কি বিক্রিয়া করে কিসে পরিণত হয়, বিক্রিয়া করে তোমার গ্লুকোজে পরিণত হয়। গ্লুকোজের সময় হচ্ছে C6H12O6 হতে পারে। তারপর কি এতটুকু আমরা মুখস্থ করে নেব। তারপর আমিষ পরিপাক, অর্থাৎ মুখে কোনো ধরনের আমিষ জাতীয় খাবার থাকে না, তাই আমিষ পরিপাক হয় না। স্নেহ পরিপাক ওই একই কাহিনী, মুখে স্নেহ জাতীয় খাদ্য কোনো পরিপাক থাকে না, তাই তোমার সে সুযোগ মেলে না। তাহলে এখান থেকে যতটুকু পড়লাম না কেন ততটুকু নোট ডাউন করে নিবা নিজ দায়িত্বে। এখন যদি ক্লাসটা সুন্দরভাবে করো, নোট ডাউন করো সাথে সাথে, তাহলে তোমার আপকামিং কোনো রিভিশন দিতে তোমার কি একটু গিল্টি ফিল হবে না বা কঠিন হবে না। আর যদি এখন যদি ফাঁকিবাজি করো তাহলে ভাইয়া বোরা তোমাদের কপালে দুঃখ আছে আর রেজাল্ট খারাপ করবে তোমরা। আমি তোমাদের এতটুকুই বললাম। তারপর আমরা চলে আসলাম কি দাঁত এবং দন্ত সংখ্যা পড়বো এখন, যে টিথ এবং ডেন্টাল ফর্মুলা পড়লাম। মানুষের তোমার কি মুখ গহ্বরে ঊর্ধ্ব এবং নিম্ন চলে অবস্থিত এলভিওলাই নামক গর্তে দাঁতগুলো দৃঢ়ভাবে আটকানো থাকে। তাহলে যদি কখনো কোশ্চেন আসবে যে দাঁতগুলো কোন গর্তে আটকানো থাকে, এলভিওলাই গর্তগুলো আটকানো থাকে। মানুষের দাঁত ডাইফায়োডন, অর্থাৎ ডাই মানে 2, অর্থাৎ 2 বার গজায়, তাই এটাকে কি হয় ডাইফায়োডন বলা হয়। আছে 2 থেকে 6 বছরের মধ্যে, 2 থেকে 6 বছরের মধ্যে একবার কোন দাঁত গজায়, দুধ দাঁত গজায়, এবং কয়টি দাঁত গজাতে পারে, 20টি দাঁত গজাতে পারে। 20 দাঁত গজাতে পারে। তারপর বলছে এগুলো 8 বছর থেকে 10 বছরের মধ্যে তোমার কি ছেড়ে যায়, ঠিক আছে না, স্থির দাঁত গজায়। এবং 18 থেকে 24 বছরের মধ্যে সাধারণত 2টি চলে, সর্বমোট 32টি দাঁত ওঠে। এই যে তোমার 2টি চলে যে উঠলো, একে বলে আক্কেল দাঁত বলা হয়, যাকে বলে উইজডম টিথ বলা হয় থাকে না, উইজডম টিথ বানানো হতে পারে, TEET তাহলে টিথ বানানো হতে পারে। দাঁতের প্রকারভেদ এখন আমরা চলে আসবো। দাঁতের প্রকারভেদ হচ্ছে 4 প্রকার হতে পারে। একটা হচ্ছে কর্তন, একটা হচ্ছে ছেদন, একটা তোমার হচ্ছে অগ্রপেশন, আর হচ্ছে কি প্রেষণ হতে পারে। তাহলে এই 3টা পার্ট সুন্দরভাবে তোমার হচ্ছে কি হেডলাইনগুলো সুন্দরভাবে মুখস্থ করবা। কিসের জন্য জানো, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, ঠিক আছে না, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হেডলাইনগুলো মুখস্থ করতে হবে। ট্রু ফলসের জন্য তোমার কি মুখস্থ করতে হবে, তুমি মুখস্থ করে নিয়ে আসবা এবং তোমরাও মুখস্থ করে নিয়ে আসবা। যে তোমার কি দাঁতের প্রকারভেদ চলে আসলাম, যে তোমার কি অর্থাৎ মানুষের দেওয়ালে 4 ধরনের দাঁত থাকতে পারে। তো কর্তন, ছেদন, অগ্রপেশন, পেষণ। তো ভাষায় সুন্দরভাবে মুখস্থ করবা এবং মানে যদি বাসায় যদি কেউ থাকে তোমাদের, হোক সেটা বড় ভাই ও ছোট বোন, তাহলে ওদের সামনে সুন্দরভাবে কি পড়াটা তোমরা দিবা, এতটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। কেননা তুমি যদি বাসায় সুন্দরভাবে পড়ো এবং তোমার সেই ডেমো হিসাবে যদি কাউকে দাও, তাহলে ওই পড়াটা সুন্দরভাবে তোমার গেতে যাবে। তাহলে এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করবো। যেমন দাঁত দন্ত সংক্ষেপে তোমার হচ্ছে কি 2 বারে গাজায়, একে ডেন্টাল ফর্মুলা বলা হয়, ঠিক আছে না, এবং সেটা আছে অ্যালভিওলাই গর্তে প্রবেশ করতে পারে এবং 2 বার দাঁত গাজাতে পারে। 2 থেকে 6 বছরের মধ্যে একবার 2 দাঁত গাজায়, দুধ দাঁত উঠে যেয়ে তোমার হচ্ছে কি তোমার দুধ দাঁত উঠে যায়, ঠিক আছে না, অর্থাৎ গাজাতে সাহায্য করে। 2 বছরের মধ্যে, 2 থেকে 6 বছরের মধ্যে 20টি দাঁত গাজায়, এবং সেগুলো 8 থেকে 10 বছরের মধ্যে সেগুলো কি একে একে পড়ে যায় এবং স্থায়ী দাঁত গাজাতে পারে। তাহলে কয় থেকে কয় বছরের মধ্যে মুখস্থ করে নিবা। এবং তোমার এখানে বলছে 18 থেকে তোমার হচ্ছে 25 বছরের মধ্যে তোমার দুই সারিতে 2টা দাঁত গজায়, এগুলোকে বলা হয় আক্কেল টিথ বলা থাকে, ঠিক আছে না। তারপর আমরা চলে আসলাম দাঁতের ফর্মুলা চলে আসলাম, যে দাঁতের প্রকারভেদ হচ্ছে তোমার হচ্ছে কি 4 ভাগে বিভক্ত করা হয়। একটা তোমার হচ্ছে কর্তন, ছেদন, অগ্রপেশণ এবং পেষণ বলছে, এবং যেটা লাস্টে আমরা গাজাবে এটাকে আক্কেল টিথ বলানো হয় থাকে। তাহলে সুন্দরভাবে পড়তে হবে যে কোনটার কাজ কোনটা হতে পারে, সুন্দরভাবে পড়ে নাও। যে তোমার হচ্ছে বলছে কর্তন দাঁত, অর্থাৎ কর্তন মানে কাটা, কতে কাটা, করতে কর্তন। এখানে তোমার হচ্ছে কয়টি দাঁত থাকতে পারে, 4টি দাঁত থাকতে পারে। এটা কাটা এবং ছেঁড়া কাজে ব্যবহৃত হয়, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর হচ্ছে ছেদন, অর্থাৎ ছেঁড়া, অর্থাৎ প্রতি চোয়ালের প্রতি পাশে কর্তন, দাঁতের পেছনে একটি করে চোখা দাঁত বা খাদ্য ছেঁড়াতে কাজে লাগে। তাহলে এটার কাজটা কি, খাদ্য ছেঁড়াছেড়ি করার কাজ। তারপর অগ্রপেশণ চলে আসলাম, যে প্রতি চোয়ালে প্রতি পাশে ছেদন পাশে দাঁতের পিছনে 2টি করে, কয়টি করে, 2টি করে এ ধরনের দাঁত আছে, এগুলিকে বলা হয় ঊর্ধ্বপ্রান্ত বলা হয়। এবং খাঁজকাটা যুক্ত এদের খাদ্যবস্তু চর্বণ এবং পোষণে সাহায্য করে থাকে। দুধ দাঁতে কোনো কি থাকে না, তোমার মূল অগ্রপেশণ থাকে না, অর্থাৎ কি
প্রিমোলার থাকতে পারে না, প্রিমোলার কোনো দাগ থাকতে পারে না। তাহলে এটাই তোমার হচ্ছে কি মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। তাই তোমার কোশ্চেন চলে আসছিল যে প্রিমোলার থাকে না কোন দাঁতের ক্ষেত্রে, অর্থাৎ দুধ দাঁতের ক্ষেত্রে কোনো প্রিমোলার বা অগ্রপেশন দাগ থাকে না। পেছনে চলে আসলাম যে প্রতি চলের প্রতি পাশে অগ্রপাশে দাঁতের 3টি করে এ ধরনের দাঁত রয়েছে। এদের ঊর্ধ্বপ্রান্তে অনেক চওড়া খাঁজ কাটা কম যুক্ত সর্বশেষ পেছন দাঁতটি পরে ওঠে, একে আক্কেল দাঁত বলা হয় বা উইজডম টিথ বলে থাকে। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করতে হবে। পেছন দাঁতও খাদ্যবস্তু চর্ম পেশনে সাহায্য করে থাকে। তাহলে এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে আমরা জানলাম। তাহলে এই পয়েন্টটা থেকে আমরা এখান থেকে এতটুকুই তুমি সুন্দরভাবে আন্ডারলাইন করে নেবে। এটা 4 ধরনের হতে পারে এবং কাটা ছাড়ার কাজে ব্যবহার করা হয়। তারপর তোমার থেকে ছেদনটা তোমার থেকে ছেঁড়ার কাজে ব্যবহার করা হয়। এটা দুটি নিয়ে গঠিত এবং চলনের পেছনে সাহায্য করে থাকে। তাহলে এই পয়েন্টটা থেকে এতটুকু তোমার হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা চলে আসি, তারপর তোমার কি দণ্ড সংখ্যাতে চলে আসলাম। দণ্ড সংখ্যাটা সুন্দরভাবে পড়তে হবে, কারণ সিকিউর জন্য তোমার কি ক জন্য ইম্পর্টেন্ট, আবার ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নাও। দেখে দণ্ড সংখ্যা কাকে বলে, তোমার সিকিউতে শর্ট কোশ্চেন আসতে পারে যে স্তন্যপায়ী প্রাণীদের মোট দাঁতের সংখ্যা, ধরন এবং যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় দণ্ড সংকেত বা ডেন্টাল ফর্মুলা বলে থাকে। তাহলে এইটা তোমাকে কি করতে হবে, সুন্দরভাবে মুখস্থ করতে হবে। সিকিউর জন্য হোক, এমসিকিউর জন্য হোক, আবার তোমার কি মেইন পরীক্ষার জন্যই হোক বা মেডিকেল ভর্তি পরীক্ষা বা যে কোনো তোমার কি কম্পিটিশন এক্সাম, কম্পিটিটিভ তোমার এক্সামের জন্য হোক, স্তন্যপায়ী প্রাণীদের মোট দাঁতের সংখ্যা, তাহলে ধরন যে সংকেতের মধ্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় ডেন্টাল ফর্মুলা বলে থাকে। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করে নিবা যে প্রাপ্তবয়স্ক মানুষের তোমার প্রত্যেক চোয়ালে কয়টি দাঁত থাকতে পারে, 16টি করে 32টি থাকতে পারে। সেখানে কর্তন হচ্ছে 4টি, তোমার কি তারপর তোমার ছেদন হচ্ছে 1টি, এবং তোমার কি দুপাশে 2টি অগ্রপেশন হয়েছে এবং তোমার কি এবং 2 প্রান্তে 3টি করে পেশন দাঁত থাকে। তো এগুলো আমরা সুন্দরভাবে কি করব, মুখস্থ করলে তোমার হয়ে যাবে। তো এভাবে এগুলা এমসিকিউর জন্য আমরা কি করব, মুখস্থ করলেই হয়ে যাবে। যেখানে তোমার কি তোমার রয়েছে কি 16টি রয়েছে, কর্তন থাকে 4টি এবং তোমার কি তারপর ছেদন থাকে 1টি। তারপর বলছে এখানে তোমার অগ্রপেশন থাকে তোমার কি কয়টি থাকতে পারে, অগ্রপেশন থাকতে পারে 3টি থাকতে পারে। তো এগুলা সুন্দরভাবে মুখস্থ করলে তোমার হয়ে যাবে। তারপর এখানে কি বলছে দেখো, একটি বলছে একটি সরল ও রেখার উপর ও নিচে বিভিন্ন প্রকার দাঁতের ইংরেজি নামের প্রথম অক্ষর লিখে এই ধরনের দাঁতের প্রতি চোয়ালে অর্ধাংশে কোটি কোটি আছে তা লেখা হয়। এরপরে প্রতি চোয়ালে অধিকাংশ মোট দাঁতের সংখ্যা 2 দিয়ে গুণ করে উভয় পাশে দাঁতের সংখ্যা যোগ করে মোট দাঁতের সংখ্যা পাওয়া যায়। জাস্ট রিডিং দিয়ে দিবা। অর্থাৎ প্রাপ্তবয়স্ক অবস্থা দাঁতের সংখ্যা কোনটা, I2 C1 P2 M3। তাহলে এটা তোমার একদম 100% একদম মুখস্থ করতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষা 16 থেকে 17 আসছিল, ডেন্টাল ভর্তি পরীক্ষা 18 থেকে 19, 17 থেকে 18 আসছিল। তো অনেক ইম্পর্টেন্ট, একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, তো মুখস্থ করবো। আর 5 থেকে 6 বছর শিশুদের মধ্যে কোন দাঁতটা থাকে না, প্রিমোলার থাকতে পারে না, তো অগ্রপেশন থাকতে পারে না। আর বাকিগুলো সবগুলো ঠিক থাকে। এখানে তোমার দাঁতের সংখ্যা হচ্ছে 32টি, আর শিশুদের দাঁতের সংখ্যা হচ্ছে কয়টি, 20টি হতে পারে। তো এই পার্টটা থেকে আমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিলাম। হ্যাঁ, তো সুন্দরভাবে যতটুকু পড়লাম না কেন আজকে সুন্দরভাবে তোমরা পড়ে নিবা এবং ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করে নেবা, যতটুকু আন্ডারলাইন করে দিছি ততটুকু আন্ডারলাইন সুন্দরভাবে করে নিবা, ঠিক আছে। আর তোমাদের কি এতক্ষণ তোমাদের কি মানে তোমার কি তোমার সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়াপুরা। হ্যাঁ, তোমরা যথেষ্ট পরিমাণে তোমার কি কষ্ট করো এবং কষ্ট করতেছো। তো তোমাদের জন্য পড়াটা অনেক ইম্পর্টেন্ট এবং সিলেবাসটা তাতে শেষ করে দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট হবে এবং ভালো রেজাল্ট আমাদের মাস্ট করতে হবে। তো যারা যারা পার্সোনাল ব্যাচে যুক্ত আছো তারা তারা সুন্দরভাবে বইটা দাগায় নিবা, পড়ে নিবা, নোট ডাউন করে নিবা এবং আমি অল্প একটু পর তোমাদের ওয়েবসাইটে সুন্দরভাবে কি কোশ্চেন লিঙ্ক সাজাই দেবো। জাস্ট খালি পড়ে এক্সাম দিলে হয়ে যাবে। আর যারা যারা তোমার ইউটিউব থেকে দেখতেছো তো সুন্দরভাবে ভাইয়াপুরা তোমাদের সুবিধার জন্য ক্লাসটা সুন্দরভাবে করে নিবা এবং তোমাদের কি ক্লাস তোমার কি প্রয়োজন আছে ভাইকে বলবা, ভাইয়া সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে তোমাদের হেল্প করার জন্য, ঠিক আছে। তো ওভারঅল আমরা সুন্দরভাবে ক্লাসটা করে নেব এবং সময় নষ্ট করব না, ঠিক আছে। আর নিজের স্বাস্থ্যের প্রতি আমরা যত্নশীল হব, ঠিক আছে। তো আজকে আমরা এতটুকুই রাখলাম। অতি শীঘ্রই তোমাদের হাবিব ভাইয়া হ্যাঁ এই মানে অধ্যায়ে নতুন একটা টপিক নিয়ে চলে আসতেছে। তো ওভারঅল আমরা আজকে এতটুকুই রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।